লোকসভা ভোট এগিয়ে আসছে এবং সেই ভোটের সঙ্গে যে প্রশ্নটা মাথা চাড়া দিয়ে উঠছে সেটা হচ্ছে এবার কি এক দেশ এক ভোট হতে চলেছে। কেননা আপনারা জানেন যে সেপ্টেম্বরে একটি অধিবেশন, বিশেষ অধিবেশন ডেকেছিলেন নরেন্দ্র মোদী সরকার এবং সেখানেই জল্পনা উঠেছিল সেই অধিবেশনে কি শেষ পর্যন্ত আলোচনা হতে চলেছে এক দেশ এক ভোট, যেটা বিজেপির এজেন্ডায় কিন্তু দীর্ঘদিন ধরে আছে। কিন্তু না, শেষ পর্যন্ত সেই অধিবেশনে দেখা গেল পুরনো যে লোকসভা কক্ষ ছিল সেই কক্ষ ছেড়ে নতুন লোকসভা কক্ষে পুরো সংসদ ভবনকে শিফট করা হলো এবং সেখানে বিশেষ অধিবেশনে যে বিশেষ বিলটি নিয়ে আসা হলো সেটা হলো মহিলা সংরক্ষণ সম্পর্কিত বিল। কিন্তু তার আগেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হলো, যে কমিটি সিদ্ধান্ত নেবে এই এক দেশ এক ভোট নিয়ে। এবার হঠাৎ করে এই বিষয়ে আলোচনা শুরু হলো কেন? এই বিষয়ে আলোচনা শুরু হলো কেননা দিন কয়েক আগেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার করে একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং একটি দীর্ঘ চিঠি তিনি ইলেকশন কমিশনকে লিখেছেন। সেখানে জানিয়েছেন যে কোনো মতেই এক দেশ এক ভোট হওয়া সম্ভব নয়। কেননা কেন্দ্রের সরকার পড়ে গেলে তাহলে কি রাজ্য সরকারও বন্ধ হয়ে যাবে? এই ধরনের একাধিক প্রশ্ন তিনি তুলেছেন এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই নিয়ে একাধিক কনফিউশন রয়েছে। এই অবস্থায় আজকে নির্বাচন কমিশন কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে নিয়ে এসছে এবং যেখান থেকে স্পষ্ট আভাস, স্পষ্ট ইঙ্গিত আসছে যে এক দেশ এক ভোটটা ঠিক কীভাবে হতে পারে এবং তার থেকেও বড় প্রশ্ন ঠিক কবে থেকে হতে পারে। কেননা এটা কিন্তু সাধারণ মানুষেরও দীর্ঘদিনের একটা প্রত্যাশা। কেননা বারবার এই দেশে বিভিন্ন ভোট ঘোষণা হয়, কখনো লোকসভা, কখনো বিধানসভা, কখনো রাজ্যসভা, কখনো মিউনিসিপ্যালিটি, কখনো পঞ্চায়েত। এই যে একাধিক স্তরের একাধিক নির্বাচন রয়েছে এবং সেই সময়ে মডেল কোড অফ কন্ডাক্ট সেটা চালু হয়ে যায়। তার ফলে সাধারণ যে পরিষেবার কাজ, উন্নয়নের যে কাজ, সেটা স্তব্ধ হয়ে যায় এবং তার থেকেও বড় কথা, এই বারবার ভোট করতে গেলে তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, তার জন্য যে ভোট কর্মী, এর খাতে কিন্তু প্রচুর পরিমাণ খরচ বেড়ে যায়। ফলে সেই খরচটা তো আর কোনো রামশ্যাম যদুমতি দেন আমার আপনার মতো সাধারণ মানুষ, তাদের ট্যাক্সের পয়সা থেকে সেই খরচটা যায়। এই বিপুল পরিমাণ খরচটা যদি বাঁচানো যায় তাহলে কিন্তু কেন্দ্র হোক রাজ্য হোক প্রত্যেকেই একটা বড় পরিমাণ উন্নয়ন করতে পারে যদি তারা উন্নয়ন করতে চায়। আর যদি ওই পকেটস্থ করতে হয় তাহলে তিহার জেলে গড়াগড়ি যেতে হয়। যাক, সেটা অন্য প্রশ্ন। কিন্তু নির্বাচন কমিশন আজকে যে তথ্য সামনে নিয়ে এলো সেটা থেকে কিন্তু খুব পজিটিভ একটা ইঙ্গিত উঠে আসছে। কি ইঙ্গিত, কিভাবে হতে পারে, সমস্ত কিছু ব্যাখ্যা করে আপনাদের সামনে নিয়ে আসবো। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এক দেশ এক নির্বাচনের বিপক্ষে এবং এটার একটা খুব স্বাভাবিক কারণ হচ্ছে আমরা দেখেছি যে বারবার এই যে নির্বাচন হয় সেই নির্বাচনের নামে যে ভোট লুট হয় সেই জায়গাটা কিন্তু শাসক দলকে বেনিফিট দেয় এবং বিরোধীরা তো বারবারই দাবি করে থাকে যে যদি সঠিক পদ্ধতিতে নির্বাচন করা হয়, যদি সেখানে সঠিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে, ভোট গণনাতে যদি কোনো লুটপাট না হয়, তাহলে কিন্তু এই রাজ্যের বহু আসনের বহু ফলাফল চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকাও সেখানে দেখি, যেখানে দলদাস কাউকে একটা পাঠিয়ে দেওয়া হয় এবং তিনি কার্যত চোখ বুজে থাকেন। বিরোধীরা বহু মামলা মোকদ্দমা করে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী আনার ব্যবস্থা করলেও সেই কেন্দ্রীয় বাহিনীকে কার্যত বসিয়ে রাখা হয়, তাদেরকে কাজে লাগানো হয় না, কেননা ভোট লুটেরারা ভোটটা লুট করতে পারবেন। ফলে সেই জায়গা থেকে এই রাজ্যের শাসক দলের ভূমিকা নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে, সেই নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু যে জায়গাটা সবথেকে ইম্পর্টেন্ট, সত্যিই কি এই দেশে এক দেশ এক ভোট এই কনসেপ্ট আনা সম্ভব? এত বড় দেশ, এতগুলো ভোটিং প্যাটার্ন সমস্ত কিছু রয়েছে, সেই জায়গা থেকে এক দেশ এক ভোট কী করে হবে? আজকে নির্বাচন কমিশনার কি জানালো? নির্বাচন কমিশন যেটা জানালো সেটা হচ্ছে যে এই যে ভোটিং সিস্টেম যেটা আমাদের ইভিএমে হয়, আমরা যেটা ভোট দিতে যাই, বিপ করে আওয়াজ হয় টিপে, সেই ইভিএম মেশিনটা করতে গেলে তার বেসিক্যালি 3টে ইউনিট আছে।
একটা হচ্ছে কি কন্ট্রোল ইউনিট, যেটা বেসিক্যালি প্রিসাইডিং অফিসারের কাছে থাকে, যেটা তিনি ওখানে আপনারা যখন ভোট দিতে যান আপনার নাম ভেরিফাই হয়ে যাওয়ার পর তখন ওখানে তিনি সেটাকে অ্যাক্টিভ করেন, এরপর গিয়ে আপনি ভোটটা দিতে পারেন। তো সেইটাকে বলা হচ্ছে কন্ট্রোল ইউনিট। সমস্ত ডেটা সমস্ত কিছু সেখানে কিন্তু স্টোর হয়ে থাকে, এটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট বা সিইউ। একটু টেকনিক্যাল, আমি 30 সেকেন্ড নেব, আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। তারপর সেকেন্ড যে অপশানটা থাকে সেটা হচ্ছে ব্যালট ইউনিট বা বিইউ, মানে বেসিক্যালি যেখানে আমরা ভোটটা দেন, যেখানে যেখানে বাটনটা আপনারা টেপেন, যেখানে প্রার্থীর নাম, দলের নাম, তার পাশে বাটন সেটা আপনারা টেপেন, সেইটাকে বলা হয় ব্যালট ইউনিট। এই কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট কানেক্টেড থাকে। এর সঙ্গে এখানে যখন কনফিউশন হচ্ছিল, নতুন আরেকটা ইউনিটের সঙ্গে অ্যাড করা হয়েছে, সেটাকে বলা হয় ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাট। অর্থাৎ আপনারা ভোট দেওয়ার পর বিপ করে যখন আওয়াজ হয়, পাশে একটি বক্স থাকে ব্যালট বক্সের মতো, যেখানে দেখা যায় আপনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন সেই প্রার্থীর নাম, সেই প্রার্থীর চিহ্ন, সেইটা সেখানে চলে আসে এবং আপনি 7 সেকেন্ড ধরে সেটাকে দেখতে পান যে হ্যাঁ সত্যি আমি যে ভোটটা দিয়েছি সেই ভোটটা সঠিক জায়গায় পড়েছে কিনা। এই যে বিরোধীরা বিভিন্ন নির্বাচনে হেরে যায় এবং তারপর বলে যে এখানে সব গন্ডগোল করে দিয়েছে ইভিএম মেশিনে, এখানেই কিন্তু চেক করা যায় যে কতগুলো ভোট সেখানে পড়েছে এবং যে ভোটিং আইডিটা ইউনিটটা প্রেস করা হয়েছিল তার এগেনস্টে সঠিক প্রার্থী সঠিক সিম্বলে ভোটটা গেছে কিনা। আপনি নিজে সেই ভোটটা ভেরিফাই করে নিতে পারেন যে হ্যাঁ আপনার দেওয়া ভোট সঠিক জায়গায় ভোটটা পড়েছে, এবং 7 সেকেন্ড পর সেটা ভেতরে চলে যায়। তো এই 3টে ইউনিট নিয়ে অ্যাকচুয়ালি ইভিএম মেশিন তৈরি হয়। এরপর যেটা যেটা জানা যাচ্ছে এই জাতীয় নির্বাচন কমিশনারের সূত্রে, যে এবার কিন্তু ভোট খুব সুষ্ঠুভাবে করার জন্য মোটামুটি 700 ভোটার হলেই একটা বুথকে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। এবং সেই হিসেবে আসন্ন যে লোকসভা নির্বাচন আসতে চলেছে, 2024-এর যে লোকসভা নির্বাচন হচ্ছে, সেখানে সারা দেশে প্রায় 11,80,000 বুথের ব্যবস্থা করতে হবে। এখন অবধি যা ভোটার লিস্ট পাওয়া গেছে, যদিও একটা ভেরিফাইড ভোটার লিস্ট আবার সামনে আসতে চলেছে এবং সেখানে হয়তো সংখ্যাটা বাড়তে পারে, কিন্তু ন্যূনতম 11,80,000 ভোটিং সেখানে রাখবে। এবার আমি যদি বাকি ভোটগুলো বাদও দিই, অর্থাৎ পৌরসভার ভোট বাদ দিই, পঞ্চায়েত নির্বাচনের ভোট বাদ দিই, পঞ্চায়েত নির্বাচন আবার 3টি স্তরে নির্বাচন হয়, একটা গ্রাম পঞ্চায়েত হয়, একটা পঞ্চায়েত সমিতি হয়, একটা জেলা পরিষদ হয়, আমি সেই সমস্ত ভোট যদি বাদ দিয়ে দিই, শুধুমাত্র লোকসভা ভোট এবং বিধানসভা ভোট, এই দুটি ভোটকে যদি একসঙ্গে করার পরিকল্পনা করা হয়, তাহলে দেখা যাচ্ছে ওই যে সিইউ, যেটা কন্ট্রোল ইউনিট বলা হচ্ছে, তার সংখ্যা ন্যূনতম যেটা লাগবে সেটা হচ্ছে 33,63,300টি। বিইউ যেটা ব্যালট ইউনিট, যেখানে আপনারা প্রেস করে ভোটটা দেন, তার যে সংখ্যাটা লাগবে সেই সংখ্যাটা হচ্ছে প্রায় 46,75,100টি। এবং ভিভিপ্যাট, যেখানে ওই যাকে ভোট দিয়েছেন সেই ইউনিটটা, যেটা দেখা যায় যে হ্যাঁ সত্যি আমি যাকে ভোট দিয়েছি সঠিক ভোটটা সঠিক জায়গায় গেছে কিনা, সেই সংখ্যাটা লাগবে 36,62,600। এটা হচ্ছে ন্যূনতম সংখ্যা। অর্থাৎ আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় দেখি ভোটিং শুরু হয়েছে এবং তারপর সেখানে ভোটিং সঠিকভাবে হচ্ছে না, মেশিন কাজ করছে না, ফলে সেগুলোকে আবার নিয়ে আসতে হয় অন্য জায়গা থেকে, সেগুলোকে রিপ্লেস করতে হয়, ভোটদান একটু দেরিতে শুরু হয়, এরকম বিভিন্ন ঘটনার কথা আমরা শুনতে পাই। তো সেইটার জন্য কিছু এক্সট্রা ইউনিট কিন্তু প্রত্যেকটারই রাখতে হবে। এটা হচ্ছে যতগুলো বুথ আছে প্রত্যেকটা বুথকে যদি কভার করতে হয় এই সংখ্যক ইউনিট কিন্তু লাগবে, এবং সেই জায়গায় যদি তার সঙ্গে অতিরিক্ত অন্তত 10% একটা বাফার রেখেই দিতে হবে। মানে যদি ধরুন 33,63,300টি বলা হচ্ছে, মানে 3.5 থেকে 4 লক্ষ এক্সট্রা মেশিন, এক্সট্রা সিইউ কিন্তু রেডি করে রেখে দিতে হবে, যেখানে কোথাও কোনো ভোট দিতে গেলে অসুবিধা হলে সেগুলোকে ইমিডিয়েটলি রিপ্লেস করা যায়। যাই হোক, এবার এগুলোর কস্টিং কীরকম পড়ে সেই কস্টিংটা একটু আপনাদের দেখিয়ে দিই, যেটা 2023 সালের গোড়ার দিকে প্রাইস জানা যাচ্ছে, মানে আজ থেকে প্রায় 1 বছর আগের প্রাইস যেটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে এক একটা সিইউ কন্ট্রোল ইউনিটের দাম পড়ছিল 9,800, এক একটা বিইউ ব্যালট ইউনিটের দাম পড়ছিল 7,900 এবং এক একটা ভিভিপ্যাটের দাম পড়ছিল 16,000 টাকা। এই হিসেবে যে ন্যূনতম দেখানো হয়েছে যে লোকসভা আর বিধানসভা ভোট একসঙ্গে করতে গেলে সেখানে দেখা যাচ্ছে প্রায় 10,000 কোটি টাকা শুধু এই ইউনিটগুলোকে অ্যাকোয়ার করতে লাগবে। এর সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ব্যাটারিগুলো, এগুলো সবই তো ব্যাটারি চালিত, সেই ব্যাটারিগুলোর যে মেয়াদ সেটা হচ্ছে 15 বছরের কাছাকাছি। অর্থাৎ প্রত্যেক 15 বছর বাদে এইগুলোকে কিন্তু রিপ্লেস করতে হবে, এবং সেখানে কিন্তু ওই 10,000 কোটি টাকা করে লাগবে।
এবার আপনারা বলবেন যে একসঙ্গে ভোট করতে গেলে লোকসভা আর বিধানসভা করতে গেলেই সেখানে দেখা যাচ্ছে ইউনিটের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে এবং সেখানে কস্টিংটাও অনেকটা বেশি পড়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে কি লাভ একসঙ্গে ভোট করে, যেখানে বলা হচ্ছে যে একসঙ্গে ভোট করলে খরচটা বাঁচবে? না, খরচটা সত্যিই সেখানে একসঙ্গে বাঁচবে। কিভাবে খরচটা বাঁচবে? দেখুন, এখানে লোকসভা আর বিধানসভা করতে গেলে একসঙ্গে দুটো ইউনিট আপনাকে রাখতে হচ্ছে, কিন্তু একটা কথা মাথায় রাখুন, এই যে নির্বাচন প্রক্রিয়াটা করতে গেলে সেখানে তো আরও অনেক ব্যাপার থাকে। ধরুন, এই যারা নির্বাচনটা করাবেন অর্থাৎ কর্মীরা, সেই কর্মীদের যে খরচটা, তাদের বিভিন্ন ট্রেনিং দিতে হয়, 5টা 7টা করে ভোটের আগে ট্রেনিং দিতে হয়, সেই ট্রেনিংটার একটা কস্টিং রয়েছে। আবার তারা যে ভোটে অ্যাপয়েন্টেড হচ্ছেন সেই সময়ে একটা কস্টিং রয়েছে, সেইটার একটা খরচ রয়েছে। আবার এই ভোটটা করতে গেলে যে নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তা রক্ষীদের জন্য একটা আলাদা খরচ হয়, তাদের যে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে বিভিন্ন রকম সেই খরচগুলো থাকে। এই ভোটটা কাউন্টিং যে হয়, সেই কাউন্টিং সেন্টারগুলোতে যে রাখতে হয় সেটার একটা কস্টিং বাড়ে, বা সেই কাউন্টিং সেন্টারগুলো পাহারা দেওয়া, কাউন্টিংয়ের দিন যে নিরাপত্তা রক্ষী রাখা, সেইগুলো বিভিন্ন রকম খরচ বাড়ে। এর পাশাপাশি যেটা সরাসরি হয়তো নির্বাচনে খরচ নয়, কিন্তু ঘুরপথে আমার আপনার পকেটে যেটা টান ধরে, সেটা হচ্ছে এই নির্বাচনী প্রচার। এই নির্বাচনী প্রচারে প্রার্থীরা একটা বিপুল পরিমাণ টাকা কিন্তু খরচ করেন। এই টাকাটা কোথা থেকে আসে? প্রার্থীরা নিজের পকেট থেকে দেন না, তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা সংগ্রহ করেন। আর চাঁদাটা কোথা থেকে আসে? কেউ স্বেচ্ছায় দেয়, কারোর কাছ থেকে জোর করে নেওয়া হয়, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়, সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হয়। সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হলে সরাসরি তার পকেটে টান পড়বে। অন্যদিকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হলে সে তার লভ্যাংশ থেকে সেই জায়গাটা দিচ্ছে, কিন্তু সেটা তার পকেট থেকে বেরিয়ে যাওয়ার পর সে কী করবে? জিনিসের দাম বাড়িয়ে দেবে, যাতে তার যে নির্বাচনে খরচটা হয়েছে সেই খরচটা সে রিকভার করতে পারে। ফলে সামগ্রিকভাবে যে অর্থনীতিটা রয়েছে সেটা কিন্তু ইম্প্যাক্টেড হয়, এবং তার যে মূল ভুক্তভোগী সেটা কিন্তু সাধারণ মানুষ হয়। অর্থাৎ বারবার প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রেই চাপটা পড়ে। এইখানেই কিন্তু খরচটা অনেকটা বেঁচে যাবে। এবার আর একটা মুশকিলের জায়গা হচ্ছে যে এই যদি আমাদের এক দেশ এক ভোট করতে হয়, তাহলে কিন্তু আমাদের সংবিধানের 5খানা অনুচ্ছেদ আছে, যে 5খানা অনুচ্ছেদকে কিন্তু আমাদের বদল করতে হবে। কী কী অনুচ্ছেদ আছে সংক্ষেপে আপনাদের বলে দিই। প্রথমেই হবে অনুচ্ছেদ 83, সংবিধানের সময়কাল সম্পর্কিত, অর্থাৎ কতদিন এর ডিউরেশন থাকবে। অনুচ্ছেদ 85, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভা ভেঙে দেওয়া সম্পর্কিত, অর্থাৎ ওই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা তুলেছিলেন যে লোকসভায় যদি কোনো সলিড গভর্নমেন্ট না হয়, কেউ যদি সেখানে স্থায়ী সরকার করতে না পারে, তাহলে বিধানসভাগুলোর কি হবে। অনুচ্ছেদ 172, রাজ্য বিধানসভাগুলির সময়কাল সম্পর্কিত, অর্থাৎ কেন্দ্রে ঠিক আছে বা অন্যান্য রাজ্যগুলো ঠিক আছে, একটি বা দুটি রাজ্য সেখানে ত্রিশঙ্কু সরকার হয়ে গেছে, সেখানে কোনো সলিড গভর্নমেন্ট করা যাচ্ছে না, সেই সম্পর্কিত কী সিদ্ধান্ত আছে। অনুচ্ছেদ 174, রাজ্য বিধানসভাগুলো ভেঙে দেওয়া সম্পর্কিত। এবার এই যে রাজ্যের যে বিধানসভাগুলো রয়েছে, রাষ্ট্রপতি শাসন হচ্ছে বা কোনো কারণে সেখানে ম্যান্ডেট তারা দিতে পারছে না, ফ্লোর টেস্টে তারা ফেল করছে, এই যে জায়গাগুলো আছে তখন কি হবে। এবং অনুচ্ছেদ 356, রাজ্যগুলিতে রাষ্ট্রপতি শাসন জারি সম্পর্কিত। কোনো কারণে যদি কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়, আমরা দেখেছি এর আগে ইমার্জেন্সি বা কংগ্রেস জামানায় এতবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, তখন সেক্ষেত্রে কি হবে? এই 5টি অনুচ্ছেদের মূল পরিবর্তন দরকার, তবেই কিন্তু এক দেশ এক ভোট করা সম্ভব। এইবার একটা প্রশ্ন যেটা বেসিক আপনাদের সকলের মনেই হচ্ছে যে ধরুন একসঙ্গে ভোট হলো রাজ্য বিধানসভা এবং কেন্দ্রের লোকসভায়, সেক্ষেত্রে দেখা গেল কেন্দ্রের কোনো স্থায়ী সরকার হলো না, তাহলে রাজ্যের বিধানসভার ভোটগুলো কি ইনভ্যালিড হবে? না, যেটা অবভিয়াসলি এটা রামনাথ কোবিন্দের নেতৃত্বে, দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে যে কমিটি আছে তারা সাজেশন দেবেন, কিন্তু যে কথাটা শোনা যাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে রাজ্যই হোক বিধানসভাই হোক, সেখানে যদি স্থায়ী সরকার না তৈরি হয়, তাহলে 6 মাস সময় দেওয়া হবে। সেই 6 মাসের মধ্যে সেখানে রাষ্ট্রপতি শাসন থাকবে এবং কোনো একটি পক্ষকে, কোনো একটি দলকে সেখানে তাদের ম্যান্ডেট, তাদের কিন্তু ফ্লোর টেস্টে পাস করতে হবে। যদি না পারে তাহলে কিন্তু 6 মাস বাদে সেখানে আবার নির্বাচন হবে। কিন্তু নির্বাচিত যে সরকারটি আসবে সেই সরকারের মেয়াদ কিন্তু সেক্ষেত্রে 4.5 বছর হবে, 5 বছর হবে না। অর্থাৎ আপনাদের একটা উদাহরণ দিই, ধরুন 2024 একসঙ্গে নির্বাচন হচ্ছে, কেন্দ্রেও নির্বাচন হচ্ছে, সমস্ত কটা রাজ্যগুলোতেও নির্বাচন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, ধরুন বাকি সব রাজ্যগুলোতে, সমস্ত রাজ্যগুলোতে স্থায়ী সরকার হয়ে গেছে, কেন্দ্রে কেউ ম্যান্ডেট পায়নি, ত্রিশঙ্কু হয়ে গেছে। বিজেপি বা এনডিএ জোট, কংগ্রেস বা এই ইন্ডি জোট, এরা সবাই এমন আসন পেয়েছে যে
যে কেউই সরকার করতে পারছে না। তাহলে 6 মাস একটা সময় দেওয়া হবে প্রত্যেকটা দলকে, যে তোমরা অন্য দল থেকে কাউকে নাও, কিছু একটা কোনো একটা অন্য ছোট দলের সঙ্গে জোট করো, এই করে তোমরা সরকার করার চেষ্টা করো এবং আবারও ফ্লোর টেস্ট দাও। যদি সেই জায়গাটা ব্যর্থ হয় তাহলে 6 মাস বাদে আবারও নির্বাচন হবে, কিন্তু সেটা কেন্দ্রের সরকারের জন্য হবে, এই বিধানসভাগুলোর জন্য কিন্তু আর নির্বাচন হবে না। এবার 6 মাস বাদে দেখা গেল যে হ্যাঁ, মানুষ ভোট দিয়েছে এবং কেন্দ্রে একটা স্থায়ী সরকার হয়েছে, কিন্তু সেক্ষেত্রে সেই সরকারটার মেয়াদ কিন্তু নির্বাচিত হওয়ার পর 5 বছর থাকবে না, 4.5 বছর থাকবে। কেননা ততদিনে 6 মাস কিন্তু এই রাজ্যগুলো সরকার চালিয়ে ফেলেছে, অর্থাৎ এই রাজ্যগুলোর মেয়াদ কিন্তু 5 বছর বাদে শেষ হচ্ছে। সুতরাং সেই জায়গাটাকে মিট আপ করতে সেখানে 4.5 বছরের মাথায় কিন্তু সেখানে ভোট হয়ে যাবে। আবার ধরুন কোনো একটি রাজ্যে 2.5 বছর সরকার চালানোর পর সেখানে কিছু গণ্ডগোল হলো, ভেঙে গেল, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো, বা সেখানে ভোট করা মানে সেই মুহূর্তে কেউ সরকার চালাবার মতো কিছু নেই, তাহলে ওই যে বাকি 2.5 বছরের টার্মটা থাকবে সেখানে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হবে এবং যারা সরকার চালাচ্ছিলেন তারা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে রাষ্ট্রপতি যেটা সিদ্ধান্ত নেবেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা যেটা সিদ্ধান্ত নেবেন, সেইভাবেই কিন্তু বাকি 2.5 বছর সেখানে সরকার চালাবেন। 2.5 বছর বাদে সেখানে সরকারটা হবে। আর সেইটা যদি একটু বেশি সময় হয়, ধরুন 1 বছরের মাথায় সেখানে ভোট করতে হলো, তাহলে সেখানে আবার ভোট হবে, আবার সরকার হবে, কিন্তু সেটা 4 বছরের ডিউরেশনের জন্য। এইরকম একটা প্রপোজাল কার্যত আসতে চলেছে এবং সেই জায়গা থেকেই কিন্তু এই এক দেশ এক নির্বাচনটা একটা সলিড জায়গায় আসতে পারে এরকম মনে করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই এক দেশ এক নির্বাচনটা শেষ পর্যন্ত ভারতবর্ষে হতে পারে কবে? যেটুকুনি নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে তাতে 2024-এর যে নির্বাচন রয়েছে সেখানে কিন্তু এক দেশ এক ভোট ইমপ্লিমেন্ট করা কার্যত অসম্ভব। ন্যূনতম যে সময়টা দরকার এটাকে ইমপ্লিমেন্ট করতে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, সেটা কিন্তু আরও 5টি বছর লাগবে। অর্থাৎ 2029-এর যে লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে খুব সম্ভবত এক দেশ এক ভোট হতে চলেছে, তার আগে এক দেশ এক ভোট হওয়ার সম্ভাবনা কার্যত শূন্য, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। তবে এই এক দেশ এক ভোট নিয়ে আপনাদের অনেকের মধ্যে অনেক প্রশ্ন ছিল, আপনারা অনেকেই বারবার আমাকে কমেন্ট করেছেন, সেই জন্য পুরো এই ব্যাপারটা নিয়ে একটা এই প্রতিবেদন নিয়ে আসার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের মনের ধোঁয়াশা আরও অনেকটা ক্লিয়ার করতে পেরেছি, কিন্তু যদি এর পরেও কোনো প্রশ্ন থাকে, কোনো স্পেসিফিক জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই যে সরকার বলছে যে এক দেশ এক ভোট হলে খরচ বাঁচবে, অন্যদিকে তৃণমূল সরকার কিছুতেই এক দেশ এক ভোট হতে দিতে চায় না, এই নিয়ে আপনাদের কি মত সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।